পাঁচজন স্পেশাল ফোর্সের সদস্যরা এক ড্রাগ মাফিয়ার বাড়িতে ভয়ানক এক ডাকাতির প্ল্যান করে বসে এবং তাদেরকে যে যে পরিস্থিতির মধ্যে যেতে হয় তা রীতিমতো তোমাকে থ্রিল করে দিবে। টাকার লোভ এর পরিণাম কি কি হতে পারে তা তোমরা এই মুভি দেখলে বুঝতে পারবে। বলছিলাম 2019 সালে রিলিজ পাওয়া ত্রিপল ফ্রন্টিয়ার মুভির কথা। চলুন তাহলে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একজন আর্মি অফিসারকে দেখতে পাই যার নাম সেন্টিয়াগো। সে তার বাহিনী নিয়ে কলম্বিয়াতে একটি ড্রাগ ডিলিংয়ের অপরাধীকে ধরতে যায়। সে তার বাহিনী নিয়ে ড্রাগ মাফিয়াদের বিল্ডিং ঘিরে ধরে এবং মাইকে অ্যানাউন্স করে যে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, তারা যেন ধরা দেয়। কিন্তু তাদের ড্রাগ মাফিয়ারা ভয় না পেয়ে বরঞ্চ ডিজে গান চালিয়ে তাদের উপর ফায়ারিং শুরু করে। তখন সেন্টিয়াগো বুঝতে পারে ভিতরে আসলে অনেক লোক রয়েছে। তখন সে তার বাহিনীকে ব্যাকআপ দিতে বলে। একটি বিস্ফোরণ করে এতে ড্রাগ মাফিয়ারা আহত হয়। তারা ভিতরে দেখে অনেকে আটকা পড়ে আছে। কলম্বিয়ার একটা পুলিশ তাদের বস লারিয়ার কথা জানতে চাইলে তারা বলে, আরে স্যার, এখানে $4 লাখ আছে, আপনারা এটা নিয়ে আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু পুলিশ তো জানে মাদক ব্যবসায়ীর কাছে $4 লাখ হাতের ময়লা। তাই পুলিশ তাদেরকে লারিয়ার ঠিকানা জানতে চাইলে সেখানে তারা সমস্ত টাকা রাখা আছে। এখানে আটক থাকা একজন বলে জঙ্গলের ভিতরে একটা বাড়ি বানিয়ে সেখানে লুকিয়ে রাখিছে, কারণ লারিয়ার কখনো ব্যাংক ও বিশ্বাস করতো না। তার ওই বাড়িতে অনেক সিকিউরিটি আছে, যা কারো সাধ্য নেই ওখান থেকে কিছু বার করা। এখানে পুলিশ একে একে সব কটাকে শ্যুট করে মেরে ফেলে। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ইভানা। তাকে সহ আরও কিছু অপরাধীকে সাথে নিয়ে যাবার সময় ইভানা চমক দিয়ে পালিয়ে যায়। সিন্টিয়াগো তার টিমকে বলে, ওকে আমি ধরে আনছি। কিছু দূর যাওয়ার পরে সে তার হাত ফসকে পালিয়ে যায়। আপনারা কি ভাবছেন যে একটা অপরাধী কিভাবে স্পেশাল ফোর্সের হাত থেকে পালিয়ে গেল? আসলে না, ইভানা হলো সিন্টিয়াগোর বর্তমান ইনফরমার, যা লরিয়ার গুপ্তচর হিসেবে 2 মাস ধরে কাজ করছে। ইভানা ছোট ভাইকে পুলিশে আটক করে রেখেছে আর সে সিন্টিয়াগোকে হেল্প করছে যাতে সে তার ভাইকে ছাড়িয়ে নিতে পারে। সিন্টিয়াগো তাকে কথা দেয় যে লারিয়াকে শেষ করার পর তার ভাইকে তার কাছে ফিরিয়ে দেবে এবং তাকে পালিয়ে যেতে সাহায্য করবে। এখানে ইভানা জানায় লারিয়া জঙ্গলের ভিতরে তার বাড়িতে সব টাকা লুকিয়ে রেখেছে এবং সেখানে প্রায় $80 মিলিয়ন রয়েছে। এই পরিমাণ টাকার কথা শুনে সিন্টিয়াগো পুরো শকড হয়ে পড়ে এবং নিজের মাথায় একটি বিশাল মাস্টার প্ল্যান করে বসে। তার প্ল্যান অনুসারে সে তার এক্স কলিগের সাথে দেখা করে যারা ইতিমধ্যেই স্পেশাল ফোর্স থেকে রিটায়ার্ড হয়ে গেছে। এদের মধ্যে এর নাম হচ্ছে আয়রন হেড। সিন্টিয়াগো তার প্ল্যান সম্পর্কে জানালে আয়রন হেড বলে, যদি রেড ফ্লাই এই মিশনে রাজি হয় তাহলে তোমার সাথে যোগ দিব। এখন সিন্টিয়াগোর কাজ হচ্ছে রেড ফ্লাইকে রাজি করানো। পরের সিনে আমরা দেখতে পাই রেড ফ্লাই বর্তমানে অনেক অর্থমন্দার ভিতরে রয়েছে। কোনো রকমে বাড়ি বিক্রির দালালি করে সে তার মেয়েকে নিয়ে জীবনযাপন করছে। সেখানে সিন্টিয়াগো উপস্থিত হয়ে তার প্ল্যান সম্পর্কে বলতে থাকে। সে বলে একটা বেসরকারি এজেন্ট থেকে সে একটা কাজের অফার পেয়েছে, যেখানে একজন ড্রাগ ডিলারের বাড়িতে রেড করে তার সমস্ত অর্থ সিজ করতে হবে। যত টাকা আমরা সিজ করতে পারবো 30% অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে দিয়ে দেওয়া হবে। টাকার পরিমাণ যেহেতু 80 মিলিয়ন, তাহলে এক একজনের ভাগে হিউজ পরিমাণ অ্যামাউন্ট যাবে, যা দিয়ে আমরা বাকি জীবন বসে খেতে পারবো। যেহেতু রেড ফ্লাই অনেক বুদ্ধিমান ছিল, তাই সে বুঝতে বাকি থাকে না এটা সম্পূর্ণ ইলিগাল, তাই সরাসরি নাকচ করে দেয় এই মিশনে যাওয়ার জন্য। কিন্তু সিন্টিয়াগো বলে, ভাই, সারা জীবন দেশের জন্য 5 বার গুলি খেয়েছো, কিন্তু কী লাভটা হয়েছে? তোমার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারছো না, কী লাভ হলো সারা জীবন এত সৎ থেকে? তার বিনিময়ে তার চেয়ে জীবনে একটা অফ রেকর্ড কাজ করে দেখো, আমি কথা দিচ্ছি কোনো ঝামেলা হবে না। এই বলে সিন্টিয়াগো তার প্রজেক্ট সম্পূর্ণ ফাইল রেড ফ্লাইয়ের হাতে তুলে দিয়ে চলে যায়। এবার সিন্টিয়াগো ফিরে আসে আয়রন হেডের কাছে আর জানায় এই বান্দাকে সে কোনোভাবে রাজি করতে পারলো না। আয়রন হেড বলে তাকে ছাড়া এই মিশন সম্ভব না, কারণ তার যে ট্যালেন্ট সেটা দিয়ে এই এমন কঠিন মিশন পানির মতো সহজ করা যায়। এখানে এবার দেখানো হয় আরও 2জন বন্ধুর সাথে, বেন এবং ক্যাটফিশ। বেন হলো একজন বক্সিং চ্যাম্পিয়ন আর ক্যাটফিশ হলো স্পেশাল ফোর্সের একজন পাইলট। এই মিশনে একজন পাইলটের প্রয়োজন, তাই সিন্টিয়াগো ক্যাটফিশকে তার অফার করে। কিন্তু ক্যাটফিশ বলে সে এখন একজন সাংসারিক মানুষ এবং এই ঝামেলাতে সে আর জড়াবে না। তবুও সিন্টিয়াগো তাদের 2জনকে রাজি করতে সক্ষম হয়। আর সেই অবশেষে রেড ফ্লাই ও ফাইটে উপস্থিত হলে তারা কারো বুঝতে বাকি থাকে না যে তাদের মিশন শুরু হতে যাচ্ছে। সবাই খুব এক্সাইটেড, কিন্তু রেড ফ্লাই জানায় যে এখন কোনো কিলের মধ্যে সে যাবে না। সে যে সিন্টিয়াগো এক বাক্যে রাজি হয়ে যায়। পরের দিন তারা বেরিয়ে পড়ে কলম্বিয়ার উদ্দেশ্যে। সিন্টিয়াগো আগে থেকেই পাসপোর্ট রেডি করে রেখেছিল। যেহেতু কলম্বিয়াতে ফেস রিকগনাইজ টেকনোলজি ছিল না, তবে তাদের কেউ ফেস চিনতে পারবে না এবং তাদের কোনো রেকর্ডও থাকবে না। কলম্বিয়াতে এসে তারা পৌঁছে যায় ভয়ানক এক জঙ্গলের ভিতর, যেখানে লরিয়া সেভ হাউস ছিল। এখানে এসে সবাই আশেপাশে এবং বাড়ির ভিতরে অবজার্ভ করতে থাকে। এবার ক্যাটফিশ দেখতে পায় বাড়িতে অনেক ছোট বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করতেছে। তখন সে বুঝতে পারে এখানে সম্পূর্ণ একটা পরিবারের বসবাস। সে তখন সিন্টিয়াগোকে স্টেট জানিয়ে দেয় এই কাজ করার জন্য সে কোনো বাচ্চা অথবা মেয়ে মানুষের ক্ষতি করতে পারবে না। তখন সিন্টিয়াগো জানায়, আরে ভাই, তার কোনো প্রয়োজন হবে না, কারণ লরিয়া খুবই ধার্মিক মানুষ। সে প্রতি রবিবার ভোর 6টায় 3জন গার্ড সহ তার ফ্যামিলিকে চার্চে পাঠায় প্রার্থনা করার জন্য। আমরা সেই সময় বাড়িতে রেট দেবো। তখন লরিয়া বাড়িতেই থাকার কথা, কারণ এত টাকা দিয়ে সে তো বাড়ির বাইরে বের হওয়ার কথা না। কোন সময় ওই বাড়িতে উপস্থিত হয় সিন্টিয়াগোর ইনফর্মার ইভানা, এবং ইভানা কয়েকটি টাকার ব্যাগ ও হিসাবের খাতা নিয়ে চলে যায় লরিয়ার কাছে। এখানে আমরা প্রথম লরিয়াকে দেখতে পাই।
ওদিকে আয়রনের জোপের মধ্যে একটা গ্রাউন্ড সেন্সর দেখতে পায়, যেটা সেট করা হয়েছে যাতে জোপের ভিতরে কেউ গেলে লরিয়া সেটা ইনফরমেশন পায়। তবে পুরো টিম এই জায়গা অবজার্ভ করে বুঝতে পারে লরিয়া যতটা সেফ ভাবে ততটা এই জায়গাটা সেফ না। তাদের মতো এই টিমের কাছে আসলে এই সিকিউরিটি ব্রেক করা কিছুই না। তাই বাড়িতে রেড দিয়ে সব টাকায় হাতিয়ে নেওয়া যাবে। রাতে ডিনার করার সময় রেড ফ্লাই সিনটাগোর কাছে জিজ্ঞেস করে তোমার এজেন্সির টিম কখন আসবে। তখন অবাক করে দিয়ে সিনটাগো জানায় এখানে কোনো এজেন্সির টিম আসবে না, এটা আমাদের ব্যক্তিগত মিশন এবং এটি মিশন আমরা নিজেরাই শেষ করব। তোমরা এটা শুনে রাজি হতে না বিধায় আমি তোমাদেরকে মিথ্যা বলে এখানে ডেকে এনেছি। এসব ফাউল কথা শুনে রেড ফ্লাইয়ের তো মাথা পুরাই আগুন হয়ে যায়। তখন সিনটাগো বলে আরে ভাই, এই জায়গা তো আমরা অবজার্ভ করে দেখেছি, আমরা 5 জনই যথেষ্ট এই মিশন কমপ্লিট করার জন্য। আর এখানে পাওয়া পুরো $80 মিলিয়ন আমরা 5 ভাগে ভাগ করে নিব। আর এই টাকা যেহেতু অবৈধ, তাই এই টাকার কোনো হিসাবও থাকবে না। আসলে লরেয়াকে মারতে পারলে এই দেশেরই ভালো, তার জন্য দেশ নষ্ট হয়ে যাচ্ছে। সব হাজারো বয়ান শুনে রেড ফ্লাই রাজি হয় এই মিশন কন্টিনিউ করার জন্য। যেহেতু মেইন প্ল্যান মেকার হলো রেড ফ্লাই, তা সে তার প্ল্যান বলতে শুরু করে যে আমাদের 40 মিনিটের ভিতরে এই মিশন শেষ করতে হবে, যাতে তার ফ্যামিলি চার্চ থেকে ফেরত আসার আগে আমরা চলে যেতে পারি। রেড স্টার্ট করে আমাদের সর্বপ্রথম কাজ হবে গার্ডদেরকে হ্যান্ডকাপ করানো এবং সিকিউরিটি রুমে ঢুকে আমাদের কাজ হবে হার্ড ড্রাইভ ও ক্যামেরাগুলো ডিসপ্লে করা, যাতে এর কোনো প্রমাণ না থাকে। এরপর কাজ হবে টাকাগুলো ব্যাগে ভরা। যেহেতু টাকার পরিমাণ 80 মিলিয়ন, তাই তার ওজন হবে 850 কেজি অথবা এর বেশি। তাই ব্যাগ ক্যারি করার জন্য দরকার পড়বে আমাদের একটা ভ্যান, এবং ওই দিন ওখানে গাড়িগুলো চার্চে যাওয়ার জন্য ব্যবহার করা হবে। তাই আমাদেরকে ইভানার মাধ্যমে ওখানে একটা ভ্যান আনিয়ে রাখতে হবে। এরপর 30 ঘন্টার ভিতরে হেভি লিফটিং একটা হেলিকপ্টার লাগবে, যা এই পরিমাণ টাকা উড়িয়ে নিয়ে যেতে পারবে এবং আমাদের সি পোর্ট অব্দি পৌঁছে দিতে পারবে। সব প্ল্যান শুনে সবাই তো ফিদা হয়ে পড়ে রেড ফ্লাইয়ের উপর। পরের দিন সিন্টিয়াগো চলে যায় ইভানার কাছে এবং তাকে জানায় আমার রবিবার খুব সকালে একটা ভ্যান লাগবে লরিয়ার বাড়ির সামনে। যদি তুমি এটা করে দিতে পারো, আমি তোমার ভাইকে ছাড়ার পাশাপাশি তোমাকে $2 মিলিয়ন দেবো এবং দেশের বাইরে যেতে তোমাদেরকে হেল্প করবো। এসব কথা শুনে ইভানা রাজি হয়ে যায়। এবার লাগবে অস্ত্র। সিন্টিয়াগো আগে থেকে একটা অস্ত্র গাছ রেডি করে রেখেছে তাদের জন্য। এখানে রেড ফ্লাই সবার আগে উদ্দেশ্যে মেন পয়েন্ট গুলো তুলে ধরে। প্রথমত সেফটি, এখানে কোনো মেডিক অথবা গ্রাউন্ড সাপোর্ট থাকবে না, তাই জখম হলে আমাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে সামনের দিকে এগোতে হবে। দ্বিতীয়ত, এই মিশনের পর সবার লাইফ চেঞ্জ হয়ে যাবে, কারণ তোমরা যে বাইবেল হাতে নিয়ে দেশের স্বার্থে শপথ করেছিল, আজ তোমরা তা ভাঙতে যাচ্ছ। কোনো সময় আছে মিশন অ্যাভয়েড করা। তোমরা যদি কেউ মিশন অ্যাভয়েড করো তাতে অনেক ভালো হয়, কিন্তু এত টাকার পরিমাণ দেখে কেউ মিশন অ্যাভয়েড করতে চায় না। শুরু হয় ভয়ঙ্কর এক লোভের মিশন। পুরো টিম বাড়ি বর্ষণের ভিতর মাঝ রাতে উপস্থিত হয় লরিয়ার বাড়ির পাশে জঙ্গলের ভিতর। অপেক্ষা করতে থাকে তার ফ্যামিলি সকালে চার্চে যাওয়ার জন্য। ঠিক 6টার সময় তার ফ্যামিলি 3 জন গার্ড সহ চলে যায় চার্চের উদ্দেশ্যে। ঠিক এমন সময় ইভানা হাজির হয় একটা ভ্যান গাড়ি নিয়ে। তখন গার্ড তাকে প্রশ্ন করলে সে বলে লরিয়া এই গাড়ি আনতে বলেছে। এদিকে ইভানা চলে যাওয়ার পর স্পেশাল টিম আগানো শুরু করে। ঘরে ঢুকে সবার প্রথমে আয়রনের এক গার্ডকে পিছন থেকে মুখ চেপে ধরে আটক করে ফেলে। অন্যদিকে আস্তে আস্তে সবাই ঘরের ভিতরে ঢুকে একে একে সাউন্ড সহ সবাইকে আটক করে ফেলে। তবে একজনকে ধরতে না পেরে ক্যাটফিশ তার পায়ে গুলি চালিয়ে দেয়। গুলির সাউন্ডে সবাই সতর্ক হয়ে যায়। তবে আশেপাশে কোনো গার্ড না থাকায় তাদের ততটা ভোগান্তি পোহাতে হয় না। এবার তারা চলে যায় মেন রুমে। মেন রুমে প্রবেশ করে তারা আশেপাশে চারিদিকে কোনো একটা টাকাও সন্ধান করতে পারে না। তখন তারা সম্পূর্ণ হতাশে পড়ে। যখন তারা চলে যাবে তখন সিনটিয়াগো দেখতে পায় কিছু রঙের ডিব্বা, যা দিয়ে কিছুদিন আগে এই দেয়ালগুলো রং করা হয়েছে। এতে তার সন্দেহ বাড়তে থাকে। সে দেয়ালগুলো ভাঙতে শুরু করে। এই দেয়াল ভেঙে তারা যা দেখে তাদের তাদের চোখ কপালে উঠে যায়। চারিপাশে সব দেওয়াল ডলার দ্বারা ভর্তি, সব থরে থরে সাজানো আছে। এতগুলো ডলার দেখে সবাই তো পাগলের মতো উল্লাস করতে থাকে আর ডলারগুলো ব্যাগে ভরা শুরু করে। এর মধ্যে তাদের 30 মিনিট পার হয়ে গেছে। তাদের হাতে সময় আছে মাত্র 10 মিনিট। এর মধ্যে সব টাকা ব্যাগে ভরে তাদেরকে পালাতে হবে। এক দেয়ালের ডলার শেষ হয়ে গেলে তারা অন্য দেয়াল ভেঙে সেখানেও সব ডলার দেখতে পায়। তার মানে লরিয়ার বাড়ির সমস্ত দেয়াল সব ডলার দ্বারা বোঝাই করা। অন্যদিকে রেড ফ্লাই পাগলের মতো সব ডলার ব্যাগে ভরতেই থাকে। পরে সবাই জোরাজুরি করাতে রেড ফ্লাই ক্ষান্ত হয় এবং সবাই মিলে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে অন্য রুমে যেতে আলমারির পিছনে লুকিয়ে থাকা লরিয়া তাদের উপর হামলে পড়ে। তবে এই টিম যে কি জিনিস তা তো লরিয়া জানে না। একটা গুলিতে লরিয়ার বুক বরাবর ফোটা হয়ে যায় এবং লরিয়া ওখানেই মারা যায়। তবে লরিয়ার ছোড়া গুলিতে আয়রন হেডের পেটে লাগে। তবে আহত গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে সামনের দিকে আগাতে শুরু করে। এর মধ্যে সিনটিয়াগো বুঝতে পারে বাড়ির চারিপাশে গার্ড দ্বারা ভর্তি। গার্ড পুরো বাড়ি ঘিরে রাখেছে। এবার শুরু করে ভয়ঙ্কর এক কিলিং মিশন। আসলে তাদের মিশনে কোনো হত্যাযজ্ঞ চালানোর কথা ছিল না, কিন্তু তারা যে ট্র্যাপে ফেসে গেছে তাকে এখানে কিলিং মিশন শুরু না করলে তারা বেরোতে পারবে না। ফলে সবাই গার্ডদেরকে মেরে সামনের দিকে এগোতে থাকে। যে রেড ফ্লাই বলেছিল কোনো কিলের ভিতর যাবে না, সেই রেড ফ্লাই সব থেকে বেশি কিল করতে শুরু করে। এদিকে সিনটিয়াগোর মাথায় একটি কুবুদ্ধি আসে। এই টাকা যাতে অন্য কারো হাতে না লাগে সেই জন্য এই টাকা ভর্তি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে তারা দেখতে পায় যে লরিয়ার ফ্যামিলি তার বাইক দিয়ে গাড়ি নিয়ে আসতেছে। কি ভাবছেন মুভি এখানে শেষ? না, টুইস্ট এখনো বাকি আছে। তারপর তারা ওখানকার এক লোকাল এয়ারপোর্টে যায়।
যেখানে ক্যাটফিশ পুরো ডলার ওজন করে দেখে পুরো 80 মিলিয়ন নয়, তারা বরং $250 মিলিয়ন নিয়ে আসছে। এতে সম্পূর্ণ টিম উল্লাসে ফেটে পড়ে, কিন্তু সমস্যা হলো তারা যে পরিমাণ ডলার আনছে তা হেলিকপ্টারের আওতার বাইরে। তারা এই পরিমাণ ডলার আর মানুষ নিয়ে 2000 ফিটের উঁচুতে যেতে পারবে না। কিন্তু তাদের সামনে থাকা অ্যান্ডিস পর্বতের ওপর দিয়ে তাদের যেতে হলে তাদেরকে 5000 ফিট উপরে উঠতে হবে। তখনই ওখানে ইভানা উপস্থিত হয়। শর্ত মোতাবেক সিন্টিয়াগো তার ভাইকে নিয়ে আসে এবং তাকে পেরু বর্ডার অব্দি নামিয়ে দিতে চায়, কিন্তু রেড ফ্লাই জানায় তাদের রেখে যাও, কারণ হেলিকপ্টার ওজন কমাতে হবে। কিন্তু সিন্টিয়াগো বলে আমি তা পারবো না, কারণ তাদের জন্য আজকে এত কিছু করতে পারছি। কোনো উপায় না পেয়ে তাদেরকে নিয়ে রওনা দেয় পেরু বর্ডারের উদ্দেশ্যে। পেরু বর্ডারে পৌঁছিয়ে তাদের হাতে $2 মিলিয়ন ও অস্ট্রেলিয়ার ভিসা দিয়ে পেরু বর্ডারে নামিয়ে দেয়। এবার তারা রওনা দেয় সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, যেখানে তাদের বোট দাঁড়িয়ে আছে। মাঝেই পড়ে সে অ্যান্ডিস পর্বত, যেখানে যেতে তাদের হেলিকপ্টার জার্কিং শুরু করে। তখন ক্যাটফিশ বলে অতিরিক্ত ওজনের কারণে আমরা যেতে পারবো না। তখন তারা ওজন কমাতে 50 মিলিয়নের একটি ব্যাগ সেই পাহাড় থেকে নিচে ফেলে দেয়। তবুও তাদের হেলিকপ্টারের ওজন কোনো মতেই কমতেছিল না। দেখতে দেখতে তাদের হেলিকপ্টারের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং সেখানে এক কৃষি জমিতে এসে ভূপাতিত হয়। এই ডেঞ্জার ল্যান্ডিং এর কারণে তারা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ডলারের পাশে চারি গ্রামের লোক চারিদিকে ঘিরে ধরে। ডলার সব নিয়ে যেতে চায়। তখন সিন্টিয়াগো বলে আমরা আর্মি অফিসার, এসব সরকারি টাকা। তখন গ্রামের লোক বলে এই টাকা আমাদের জমিতে পড়েছে, এই টাকা আমাদের। কোথায় কোথায় অবস্থা বেগতিক হলে রেড ফ্লাই দুইজনকে শুট করে। ইন্ডিয়াগো বিপদে পড়ে যায়। সে বুঝতে পারে এখন আর এইভাবে সরানো যাবে না, তাদেরকে ভয় দেখিয়ে সরাতে হবে। তারা গ্রাম প্রধানের কাছে যে দুইজন মারা যাওয়াতে কিছু টাকা দিয়ে আসে, তখন তাদেরকে যেতে দেওয়া হয়। যাওয়ার পথে আমরা একটা ছেলেকে তাদের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকা সে ছিল ওখানে মারা যাওয়া কৃষকের ছেলে। তার চোখে মুখে ছিল প্রতিশোধের আগুন, কিন্তু তার ওই টাইমের সময় কিছুই করার ছিল না। অন্যদিকে সিন্টিয়াগো তার টিমের সবাই গাদার পিঠে করে নদী, জঙ্গল, পাহাড়ে উঁচু নিচু পাহাড়ে পৌঁছায়। হঠাৎ ক্যাটফিশের গাদা পা পিছলে নিচে পড়ে যায় আর টাকাগুলো উঠতে শুরু করে। যে সিন্টিয়াগো রেড ফিলের উপর দোষ দেয় যে তার এত লোভের জন্য এত বিপদে পড়তে হচ্ছে। এখানে সবাই সিন্টিয়াগো ঠান্ডা করে বলে আর যত ডলার আছে চলো আগে এই বাইরে নিয়ে যাই। কখনো পাহাড়, কখনো মরু, কখনো নদী, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। তখন তারা সিদ্ধান্ত নেয় ইন্ডিস পর্বতের চূড়ায় উঠবে এবং ওঠেও। সকালের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাতে ভয়ানক ঠান্ডা পড়তে থাকে। তখন তারা শরীর গরম রাখার জন্য পৃথিবীর সব থেকে দামি আগুনে শরীর গরম করতে থাকে। হ্যাঁ, ডলার পুড়িয়ে আগুন জ্বালাতে থাকে। সকাল হতেই তারা নিচে নামতে থাকে। সেখানে ঘটে এক মহাবিপদ। কোথা থেকে তাদের উপর ফায়ারিং শুরু হয়। তারা হতবাক হয়ে চারিদিক ঘুরতে থাকে এবং খুঁজতে থাকে। কোথাও খুঁজে পায় না। সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং খুঁজতে থাকে। ইন্টিয়াগো দেখতে পায় পাহাড়ের চূড়ায় একটা কিশোর ছেলে বন্দুক নিয়ে আছে। তখন সে একটা শট দিয়ে তাকে ডাউন করে দেয়। অন্যদিকে আর একটা ছেলে খুব শান্তপনে রেড ফ্লাইয়ের ওপর আক্রমণ করে ফেলে এবং তাকে এক হেডশট দিয়ে মেরে ফেলে। পুরো টিম শোকে ভেঙে পড়ে। ইন্ডিয়াগো সেই ছেলেকেও ডাউন করে দেয়। পরে দেখা যায় সেই ছেলে আর কেউ না, সে কৃষকের ছেলে। ইন্ডিয়াগো সবাইকে সান্ত্বনা দিয়ে বলে এই মিশন আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে এবং রেড ফ্লাই যে পরিমাণ ডলার আর্ন করেছে সব টাকা তার ফ্যামিলিকে দিয়ে দিতে হবে। আমাদের দায়িত্ব। তাই সবাই রেড ফ্লাইয়ের বডি প্যাক করে আগাতে থাকে। তারা আস্তে আস্তে সমুদ্রের কাছে চলে আসে, কিন্তু এর মধ্যে 5 দিন পার হয়ে যায়। আর সমুদ্রে তাদের বোর্ড আছে কিনা তারা এই চিন্তায় পড়ে যায়। তখন বেন বলে আমি একা একা যেয়ে দেখে আসি সেখানে বোর্ড আছে কিনা, যদি বোর্ড থাকে আমি তোমাদেরকে ডাক দিব। বেন চলে যায় এবং বাকিরা সকালের জন্য অপেক্ষা করতে থাকে। সকাল হলে বেন আসে এবং জানায় তাদের জন্য সেই বোর্ড এখন অপেক্ষা করছে, কিন্তু রাস্তার মাঝে এক কিশোর গ্যাং আছে। ওখান থেকে বাঁচতে হলে হয় আমাদের টাকার ব্যাগগুলো এখানে ফেলে দিতে হবে, না হলে সবাইকে কিল করে সামনের দিকে আগাতে হবে। কিন্তু কেউ কিল করাতে রাজি হয় না। তখন সবাই সবার ঘাড় ব্যাগে এবং রেড ফ্লাইয়ের বডির ভিতরে যত টাকা ধরে তাও সবাই তার বাকি ব্যাগ ভর্তি টাকাগুলো সেখানে এক খাদের ভিতরে রেখে তারা বেরিয়ে আসে। কিছু দূর যেতেই তারা দেখতে পায় একটা গাড়ি আসতেছে। গাড়ির কাছে গেলে সেখান থেকে এক কিশোর বেরিয়ে এসে তাদের উপর বন্দুক তাক করে। তখন তারা ওই কিশোরকে আটক করে তাদের গাড়ি নিয়ে পালাতে শুরু করে। তখন থেকে এই কিশোর গ্যাং বুঝতে পারে তাদের এলাকাতে বাইরের কোনো লোক আসছে। তখন সিন্টিয়াগোর টিম জোরে গাড়ি চালিয়ে সাগরের দিকে রওনা দেয়। সাগরে পৌঁছে তারা তাদের ওই বোট নিয়ে পালিয়ে যায়।